হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পেটের বিভিন্ন রকম সমস্যা ও রোগ নিয়ে আমার বেশ কিছু ভিডিও আপনারা নিয়মিতই দেখে থাকেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি পেটেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা একেবারে শিশু থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষের মধ্যেই দেখা দিতে পারে। সমস্যাটি হলো স্প্লেনোমেগালি বা প্লীহার বৃদ্ধি। ফ্রেন্ডস, এই স্প্লেনোমেগালি কী, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, কী সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। স্প্লেনোমেগালি সম্বন্ধে বিস্তারিত জানতে হলে প্রথমেই জানতে হবে এই স্প্লিন কী এবং এর কাজ কী। স্প্লিন বা প্লীহা একটি লসিকা গ্রন্থি যা আমাদের পেটের বাঁ দিকে, যেখানে পাকস্থলী থাকে তার বাঁ দিক ঘেঁষে একেবারে উপর দিকে অর্থাৎ পাঁজরের নিচে 4 ইঞ্চি সাইজের আমাদের এই মুঠোর আকৃতির একটি গ্রন্থি। এটি স্বাভাবিকভাবে বাইরের থেকে হাত দিয়ে ফিল করা যায় না, কারণ এটি আমাদের রিবস দিয়ে ঢাকা থাকে। কিন্তু যদি কোনো কারণে এই স্প্লিন বড় হয়ে যায় তাহলে কিন্তু এই স্প্লিন হাতে প্যালপেট করা যায়। এই স্প্লিন আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি, কিন্তু যদি কোনো কারণে এই গ্ল্যান্ড বা এই স্প্লিন খুব বড় হয়ে যায় তখন কিন্তু এই স্প্লিনকে কেটে বাদ দেওয়া যায় এবং সেই অবস্থাকে বলা হয় স্প্লেনেক্টমি। আর এই ক্ষেত্রে স্প্লিনের যে কাজ সেগুলো আমাদের লিভার বা যকৃৎ অনেকটাই সামলে নেয়। সেই কারণে স্প্লেনেক্টমি হলেও কোনো রকম শারীরিক ক্ষতির সম্ভাবনা একেবারেই থাকে না। এখন জেনে নেওয়া যাক এই স্প্লিনের কাজ কী। আমাদের রক্তে যে আরবিসি বা লোহিত রক্তকণিকা থাকে তা একটা নির্দিষ্ট আয়ু থাকে, যেমন 120 দিন। সেই আয়ুষ্কাল পেরিয়ে যাওয়ার পরে এই আরবিসি মারা যায় এবং এই মৃত আরবিসি ওই স্প্লিনের মধ্যে আসে এবং স্প্লিনে ডিজেনারেশন হয় বা ওইগুলোর ডিস্ট্রাকশান হয় এবং তার থেকে হিমোগ্লোবিন বাদ হয়ে তার মধ্যের যে বিলিরুবিন তৈরি হয় এবং এই বিলিরুবিন ক্ষতিকারক পদার্থ যা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এইভাবেই আমাদের শরীর সুস্থ থাকে। এছাড়াও স্প্লিনের আরেকটি কাজ হলো যে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট সেগুলো তৈরি করা, বিশেষ করে লিম্ফোসাইট নামের যে লিউকোসাইট আছে তাদের তৈরি করা, যার ফলে কি হয় আমাদের যে ইমিউন সিস্টেম সেটা সঠিকভাবে কাজ করে, অর্থাৎ এই লিম্ফোসাইট আমাদের ইমিউনিটি বজায় রাখে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ হলো এই আরবিসি এবং প্লেটলেটকে এই স্প্লিন সঞ্চয় করে রাখে, যার ফলে কি হয় খুব বেশি রক্তপাত হলে তখন এই স্প্লিন থেকে আরবিসি যায় রক্তের মধ্যে, আবার রক্ত তঞ্চনে এই প্লেটলেট খুব সাহায্য করে। অর্থাৎ আমরা দেখতে পেলাম স্প্লিনের 3টি খুব গুরুত্বপূর্ণ কাজ। তবে কোনো কারণে যদি আরবিসি খুব বেশি সংখ্যায় ধ্বংস হয় এবং যদি খুব বেশি পরিমাণে অস্বাভাবিক লিম্ফোসাইট তৈরি হয় তাহলে স্প্লিনের কাজ অনেক বেশি বেড়ে যায় এবং স্প্লিন স্বাভাবিকভাবেই খুব বড় হয়ে যায়। এই অবস্থাকেই বলা হয় স্প্লেনোমেগালি। স্প্লেনোমেগালি বা স্প্লিন বড় হয়ে যাবার কারণ কিন্তু অনেক, যেমন ম্যালেরিয়া রোগ হলে একবার হোক বা একাধিকবার হোক তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে বা প্রচুর সংখ্যক আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়, কারণ ম্যালেরিয়া প্যারাসাইট ওই আরবিসির ভেতরেই জীবনচক্র সমাধা করে। তার ফলে কি হয়, ম্যালেরিয়া হলে প্রচুর পরিমাণে আরবিসি ধ্বংস হয় এবং সেই আরবিসি স্প্লিনে আসে এবং সেখান থেকেই বিলিরুবিন আকারে আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে। সেই কারণে স্প্লিন খুব বড় হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ভাইরাল ইনফেকশান আছে, যেমন মোনোনিউক্লিওসিস, তার ফলেও এই ধরনের স্প্লিনের আকার বেড়ে যেতে পারে। তাছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান, যেমন সিফিলিস হলেও
স্প্লিন খুব বড় হয়ে যায়। আবার তাছাড়া হার্টের ভেতরের এন্ডোকার্ডিয়ামেও এক ধরনের ইনফেকশন হতে পারে, যেটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, তাকে বলা হয় এন্ডোকার্ডাইটিস। সেই অবস্থাতেও স্প্লিন খুব বড় হয়ে যায়। এছাড়াও কিছু কিছু অ্যানিমিয়া আছে, যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসিমিয়া। কিছু কিছু জন্ডিস, যেমন হিমোলাইটিক জন্ডিস হলেও প্রচুর আরবিসি ভেঙে যায় এবং সেক্ষেত্রে স্প্লেনোমেগালি দেখা দেয়। তাছাড়া লিভারের যদি সিরোসিস হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু স্প্লেনোমেগালি হতে পারে। কয়েক ধরনের ক্যান্সার, যেমন ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া হলেও প্রচুর পরিমাণে লিউকোসাইট এই স্প্লিনের মধ্যে তৈরি হয় এবং তার ফলেও স্প্লিন খুব বড় হয়ে যায়। এছাড়াও হজকিন্স লিম্ফোমা বা লিম্ফোমা নামের ক্যান্সার হলেও স্প্লিন খুব বড় হয়ে যায়। এছাড়াও এসএলই নামের একটি অটো ইমিউন ডিজিজ আছে, যেখানেও এই স্প্লিন বড় হওয়ার প্রবণতা খুব বেশি দেখতে পাওয়া যায়। যাই হোক, যে কোনো কারণেই স্প্লিন বড় হয়ে যাওয়ার ফলে নানা ধরনের লক্ষণ দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না, তবে অনেকের ক্ষেত্রেই এর লক্ষণ প্রকাশ পায়। যেমন উপরের দিকের পেট খুব ভারী লাগে, খিদে একেবারেই পায় না, শরীর খুব দুর্বল হয়ে যায়, যখন তখন জ্বর আসে, অর্থাৎ ইনফেকশন হবার চান্স খুব বেশি থাকে। এছাড়াও রক্তপাত হবার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। তাছাড়া স্প্লিন খুব বড় হয়ে যাওয়ার ফলে খুব নরম হয়ে যায় এবং কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টের কারণেই হোক বা কোনো কারণে যদি পেটে চোট লাগে বা আঘাত লাগে, তাহলে তার থেকে স্প্লিন রাপচার হতে পারে এবং সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপদ দেখা দিতে পারে। যাই হোক, স্প্লেনোমেগালির এই ধরনের কোনো সিমটম বা লক্ষণ দেখা দিলেই তৎক্ষণাৎ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। উনি পরীক্ষা করে বলে দিতে পারবেন স্প্লিন বড় হয়েছে কি না। এছাড়া কতগুলো পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়, যেমন বোন ম্যারো এক্সামিনেশন করার দরকার হয়, যেখানে বোঝা যায় থ্যালাসিমিয়া আছে কি না, বা লিউকিমিয়া বা রক্তের ক্যান্সার আছে কি না, বা লিম্ফোমা বা হজকিন্স ডিজিজ আছে কি না। এছাড়া পেটের অর্থাৎ হোল অ্যাবডোমেনের একটা সিটি স্ক্যান বা এমআরআই করা দরকার, যাতে বোঝা যায় স্প্লিন আকারে কতটা বড় হয়েছে এবং অন্যান্য কোনো অর্গানের বা পেটের কোনো অংশের কোনো ক্ষতি হচ্ছে কি না। যাই হোক, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় যে থ্যালাসেমিয়া আছে কিংবা লিউকিমিয়া বা রক্তের ক্যান্সার আছে বা হজকিন্স ডিজিজ আছে, তখন কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই সমস্ত চিকিৎসা করা দরকার। এখন আমি এই স্প্লেনোমেগালি বা প্লীহার বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর কতকগুলি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো সিয়ানোথাস আমেরিকানাস। এই ওষুধটি হোমিওপ্যাথিক ক্ষেত্রে স্প্লেনোমেগালির জন্য একরকম স্পেসিফিক মেডিসিন বলা যেতে পারে। এক্ষেত্রে স্প্লেনোমেগালির সমস্ত লক্ষণ পাওয়া যায়, যেমন স্প্লিন খুব বড় হয়ে যায়, পেট ফুলে ওঠে, খিদে থাকে না। তাছাড়া যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যেটা লিম্ফোব্লাস্টিক হোক বা অন্য ধরনের কোনো ব্লাড ক্যান্সার থাকলেও এই ওষুধ অর্থাৎ সিয়ানোথাস আমেরিকানাস খুবই ফলপ্রদ। এক্ষেত্রে সিয়ানোথাস আমেরিকানাস 200 3-4 ফোঁটা সামান্য জল বা হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার নিয়মিত খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো চিনিনাম সালফ। যদি দেখা যায় কোনো মানুষের বারবার ম্যালেরিয়া হচ্ছে, সেক্ষেত্রে চিনিনাম সালফ খুবই ফলপ্রসূ। স্প্লিন খুব বড় হয়ে যায়, বারবার জ্বর আসে, এই অবস্থায় চিনিনাম সালফ 200 3-4 ফোঁটা সামান্য জলে বা হাফ কাপ জলে মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার নিয়মিত খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর। ন্যাট্রাম মিউরও এই ধরনের ম্যালেরিয়া ঘটিত যে জ্বর, যাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফিভার, সেক্ষেত্রে খুবই উপযোগী এবং তার ফলে যদি স্প্লিন খুব বড় হয়ে যায় সেক্ষেত্রেও খুবই উপযোগী। এখানে দেখা যায় যে খুব অ্যানিমিয়া হয়, অর্থাৎ রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, আর তার সঙ্গে শরীর খুব দুর্বল থাকে। রোগী খুব নুন পছন্দ করে বা নোনতা খাবার খুব পছন্দ করে। এই ক্ষেত্রে ন্যাট্রাম মিউর 200 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার নিয়মিত খেতে হবে। তাতেই আস্তে আস্তে স্প্লিন ছোট হয়ে স্বাভাবিক আকার ধারণ করবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস।
ফসফরাসের স্প্লেনোমেগালির ক্ষেত্রে দেখা যায় যে একটা রক্তপাত বা হেমোরেজিক টেন্ডেন্সি থাকে। এছাড়া পেশেন্ট কম বয়সী ছেলেমেয়ে, খুব লম্বা হয়, একটু কুঁজো ধরনের হয় এবং শরীর খুব দুর্বল রোগা হয়। এই সমস্ত ক্ষেত্রে ফসফরাস 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে বা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার নিয়মিত খেতে হবে। তাতেই স্প্লিন ধীরে ধীরে ছোট হয়ে আসবে। এই যে সমস্ত ওষুধের কথা বললাম, এইগুলোর থেকে যে কোনো একটা মেডিসিন সিলেক্ট করতে হবে এবং সেটি খেতে হবে। খুব ভালো হয় যদি এই ধরনের স্প্লেনোমেগালি বা পেটের যে সমস্ত অস্বস্তির কথা বললাম সেগুলো দেখা দিলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাওয়া ভালো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন দেখতে পাওয়া যায় বাচ্চাদের মধ্যে এই স্প্লেনোমেগালির প্রবণতা বেশি থাকে, অর্থাৎ তাদের মধ্যে কিছু কিছু এমন রোগ থাকে যেগুলোর জন্য স্প্লেনোমেগালি হয়। সেই কারণে বাচ্চাদের দিকে বেশি নজর দিতে হবে। পেটের সামান্য সমস্যা দেখা দিলেই ডাক্তারকে দেখাতে হবে। এছাড়া যে সমস্ত অংশে খুব বেশি ম্যালেরিয়া হয়, অর্থাৎ ম্যালেরিয়া প্রবণ এলাকা একটু অ্যাভয়েড করাই ভালো। তাছাড়া প্রতিদিন খুবই হালকা সহজপাচ্য খাবার খেতে হবে, 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে, সামান্য এক্সারসাইজ করতে হবে। এছাড়া 3 লিটার জল প্রতিদিন পান করতে হবে। এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, কিছু কিছু ওই ওষুধ খাওয়া এবং যদি কখনো জ্বর হয় তাহলে সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করা খুব দরকার। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।